রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত রাত 10টার সংবাদে, সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম এবং আমি সজল দাস। দেখছিলেন শিরোনাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত। করোনা মহামারী মাথায় নিয়ে ঈদ পরবর্তী সময়ে আরও নতুন নতুন পরিকল্পনা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা জানান। বলেন, এ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। ঈদের পর অন্তত 7 দিন মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আবাসিক এলাকা সহ সড়ক মহাসড়কেও রয়েছে বিশেষ নজরদারি। ঈদ পরবর্তী 3 ধাপে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ছুটির দিনগুলোয় অপরাধীরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়েও সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ 24-কে একান্ত সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী তুলে ধরেন নতুন সব পরিকল্পনা। আমরা যেটা করি, আমাদের নিরাপত্তা বাহিনী, আমরা তাদের নির্দেশনা কিংবা মাঝে মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকে, সেইগুলো আমরা ইমপ্লিমেন্ট করি। আমরা সেই কাজটি আমরা যখন এইখানের একটা ঘোষণা আসলে সেটা আমরা অবশ্যই সেটা পালন করার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করবেন। সব ধরনের ঝুঁকি মাথায় নিয়ে করোনাকালে পুলিশ বাহিনী সাধারণ মানুষের পাশে আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ কোনো জায়গায় কিন্তু পিছিয়ে থাকেনি। সেই দাফনের জন্য পুলিশ এগিয়ে গিয়েছে। প্রথম আপনি লক্ষ্য করেছেন, দাফন দেবার লোকও থাকতো না, আমাদের পুলিশ সেই মাস্ক টাস্ক পরে দাফনও দিয়েছে। যখন তার নিকট আত্মীয় তাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য অস্বীকার করতো অনেকটা, কিংবা পালিয়ে যেত, কিংবা তারা অন্যের সহযোগিতা চাইতো, সাহায্য চাইতো, সেই সময় পুলিশ কিন্তু এগিয়ে গিয়েছে। একই সাথে সাইবার ইন্টেন্সিভ ক্রাইম ম্যানেজমেন্টকে গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। ফলে দৌলতদিয়া পাটুরিয়া ও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে যাত্রীদের চাপ বেড়েছে। পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কয়েকশো ছাড়িয়েছে। প্রতিনিধিদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। করোনার কারণে অঘোষিত লকডাউন ও সরকারি ছুটি আগামী 30 মে পর্যন্ত। এই ছুটির মধ্যেও সেবা স্বাভাবিক রেখেছে হাসপাতাল ও ব্যাংক সহ জরুরি প্রয়োজন সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান। তবে ঈদের কারণে টানা 3 দিন নির্ধারিত হাসপাতাল ছাড়া বন্ধ ছিল অন্য সব প্রতিষ্ঠান। এ সময় রাজধানী ছেড়েছেন হাজার হাজার মানুষ। তবে বুধবার থেকে ব্যাংক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা। এজন্য কর্মস্থলে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী অনেকেই। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিঘাটে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কয়েকশো ছাড়িয়েছে। ফ্যামিলিগত যদি চিন্তা করে আমরা আশা করছি, গাড়ি ছিল না, অনেক পিকআপ, মাইক্রো ইত্যাদি যানবাহন করে যাওয়া হচ্ছে। আমরা পাটুরিয়া থেকে নবীনগর যাই আপনার হলো 100 টাকা, ওইখানে আমাদের লাগছে আপনার 400 টাকা 500 টাকা। এই অবস্থায় যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। বেশিরভাগ আমাদের প্রাইভেট কার মাইক্রো বেশি যাচ্ছে। সকাল থেকে আমরা প্রায় 400-র মতো প্রাইভেট কার মাইক্রো পার করছি এবং পরবর্তী বিকালে বেশি গাড়ি পারাপারের কারণে অনেক ফেরি আমরা বর্ধিত করছি। দক্ষিণাঞ্চলের 21 জেলার ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটেও। নিয়মিত 10টি ফেরি চলাচল করলেও 2 ঘাটে পারাপারের অপেক্ষায় ছোট বড় অন্তত 500 যানবাহন। প্রাইভেট কার, মোটরসাইকেল বা পণ্যবাহী ট্রাকে চেপেও পার হচ্ছেন যাত্রীরা। মহাসড়কগুলোতেও যানবাহনের চাপ বেড়েছে। ঈদের ছুটি কাটিয়ে সড়ক পথেও অনেকেই রাজধানীতে ফিরছেন। তবে চেকপোস্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীতে নৌকাডুবিতে এ পর্যন্ত এক শিশুসহ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অন্তত 17 জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। চৌহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম বিশ্বাস জানান, এনায়েতপুর থেকে অন্তত 80 জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালির দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় ডুবে যায়। এখনও উদ্ধার তৎপরতা চলছে।
রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোই নেই ঈদের আমেজ, অথচ প্রতি বছর এই সময় বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে। করোনার কারণে বন্ধ হয়ে এসব বিনোদন কেন্দ্র কবে খুলবে তারও ঠিক নেই। তবে করোনা মানুষকে ঘরবন্দি করলেও স্বস্তি দিয়েছে চিড়িয়াখানার প্রাণীদের। রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। এই দৃশ্য গত বছর ঈদ উল ফিতরে রাজধানী জাতীয় চিড়িয়াখানার, আর এটি এবছরের দৃশ্য। শুনশান নীরবতা, কোলাহল নেই, নির্ঝঞ্ঝাট ছায়া ঘেরা পরিবেশে শুধুই পাখির কিচিরমিচির। ঈদের ছুটিতে রাজধানী বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিড় হওয়া চিড়িয়াখানার বর্তমান দৃশ্য এটি। শুধু চিড়িয়াখানা নয়, জাতীয় জাদুঘর, জাতীয় উদ্যান, শ্যামলের ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড কিংবা সিনেমা হল, সব জায়গার দৃশ্যপট ছিল একই রকম। সিনেমা হল একটি বদ্ধ ঘর, এখানে সামাজিক বিধি মেনে সিনেমা দেখার বা সিনেমা হল শুরু করার কোনো স্কোপ নেই। গত বছর 10 থেকে 12,000 দর্শক এই জাদুঘর পরিদর্শন করেছে। এই ঈদে আমরা দর্শকদেরকে জাদুঘরে আনতে পারিনি। তবে করোনায় দীর্ঘদিন ঘরে বন্দি থাকা সন্তানদের নিয়ে অনেক অভিভাবককে আসতে দেখা গেছে এসব বিনোদন কেন্দ্রে, আবার হতাশ হয়ে ফিরেও গেছেন। ওরা বিরক্ত হয়েছে, দেখলো, এখন দেখে বুঝলো যে আসলে করোনার কারণে আমরা সবাই বন্দি। পশুগুলি দেখতে পাচ্ছি না, দেখে আমার ভালো লাগছে না। আমরা মনে করছিলাম চিড়িয়াখানা খোলা, কিন্তু এসে দেখি চিড়িয়াখানা বন্ধ। সব কোলাহল বন্ধ থাকায় জাতীয় চিড়িয়াখানায় ভিন্ন দৃশ্যপট ধরা পড়েছে কর্মকর্তাদের চোখে। জানালেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায়। দু-একদিন পরই আমরা এনিমেলের খাঁচায় আমরা ডিসইনফেক্টেন্ট স্প্রে করছি। খাঁচার চতুর্দিকে এখন তারা ঘুরে বেড়ায় এবং তারা খাবার যেটা দিই আমরা সেটা সবসময় তারা খেয়ে ফেলে এখন আর উচ্ছিষ্ট রাখে না এবং তাদের প্রজনন কাজ তারা সঠিকভাবে করতে পারছে। সারা বিশ্বে ঘিরে থাকা আধার একদিন কেটে যাবে, আবারও নতুন আলোয় হাসবে সবাই, তখন আবারও মুখরিত হবে এই বিনোদন কেন্দ্রগুলো, এমন প্রত্যাশা সবার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস পৃথিবীর হাসি থামিয়েছে, কেড়ে নিয়েছে সুখ, স্বাচ্ছন্দ্য, স্বাধীনতা। কিন্তু সংকটের অমানবিকতার মধ্যেও কিছু মানুষ বাস্তব জীবনের নায়ক হয়ে মানবতার পতাকা উড়াচ্ছেন। তাদের তালিকা খুব একটা দীর্ঘ নয়, বাংলাদেশে হয়তো আরও সংক্ষিপ্ত, তবুও মানুষ তাদের আখ্যা দিচ্ছেন করোনাকালীন হিরো। তাদের কজনের গল্প জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। করোনা সংকট মানুষের দুটি সত্তাকে সামনে এনেছে, একটি আত্মকেন্দ্রিক অমানবিক সত্তা, অন্যটি মানবিক মহিমান্বিত সত্তা। আমরা দেখেছি এই সংকটের মধ্যে কিছু মানুষ আত্মকেন্দ্রিকতার বাইরে গিয়ে মানুষের জন্য কাজ করছে। আমরা তাদেরকে বলেছি করোনাকালীন হিরো। এরকম অনেকগুলো নায়কের মধ্যে দু একজনের গল্প শুনুন। করোনাকালের পৃথিবী ভীষণ নির্মম। বাবার লাশ পড়ে থাকে মেঝেতে, সিঁড়িতে, রাস্তায়, সন্তান স্বজনদের দেখা নেই। এমন অমানবিকতার মধ্যে এক মাসে 49টি লাশের দাফন ও সৎকার করেছেন সিটি কর্পোরেশন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। সাধারণ অসাধারণ সবার চোখেই তিনি করোনাকালীন হিরো। মানব জন্ম সার্থক করার জন্য মানুষের এই বিশ্বব্যাপী যেই মহামারী, এখনই মানুষের পাশে দাঁড়ানোর সময়। ভবিষ্যতে হয়তো আরো বড় করে আমরা কাজ করতে পারবো, কিন্তু মানুষের এই সংকট আমরা আর পাবো না। করোনাকালে আরেকটি নায়কোচিত কাজ করেছেন একজন বাবা ও তার মেয়ে। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স বা জীবন রহস্য উন্মোচন করেন তারা। এই গবেষণা দলে আরও বেশ কজন তরুণ উদ্যমী বাংলাদেশি বিজ্ঞানীরাও ছিলেন। আমরা কখনোই বলবো না যে আমরা বিরাট একটা সায়েন্স কিছু করে ফেলেছি। আমাদের মূল কথা হলো এই সায়েন্সটা কোনো নতুন কিছু না, কিন্তু আমরা বাংলাদেশে করলাম এবং বাংলাদেশে করে বাংলাদেশের একটা স্ট্রেনকে আমরা পৃথিবীকে জানালাম যে আমরা করতে পারি। করোনা সংকটের শুরুর দিকে দ্রুত সময়ে ভাইরাস শনাক্তের কিট আবিষ্কার করে ডক্টর বিজন কুমার শীল আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সংবাদ সম্মেলন করে র্যাপিড টেস্টিং কিটের ঘোষণাও দেন। যদিও এখনও এটি পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে আছে, তবুও এই উদ্ভাবনকে যুগান্তকারী বলছেন মানুষ। করোনাকালে মানবতার অনন্য উদাহরণ হয়ে আলোচিত হয়েছে আল মারকাজুল ইসলাম। তারাই প্রথম প্রাতিষ্ঠানিক উদ্যোগে মৃত মানুষের দাফন আর সৎকারে এগিয়ে আসেন। মানবতার সেবায় ধর্মের ভেদাভেদও প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারেনি। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত করোনা আমাদের কাছে আসে নাই, আমাদের কি এফেক্টেডও না
এবং কেউ মানে আলহামদুলিল্লাহ মনও খারাপ করে নাই, খুশির সাথে এই কাজটা করছে। মনটা খারাপ শুধু একটা যে হচ্ছে যে মানুষগুলো মারা যাচ্ছে আর স্বজনরা পাশে থাকছে না। হয়তো একসময় পৃথিবীতে করোনা থাকবে না, কিংবা করোনার সঙ্গে বসবাস শিখে ফেলবে মানুষ, কিন্তু তখনও কিছু মানুষের অবদান উদাহরণ হয়ে থাকবে, যারা করোনাকালে মানুষ থেকে নায়কে রূপান্তরিত হয়েছিলেন। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। করোনা জয়ের আরও এক গল্প। স্ত্রী সন্তান সহ ঘরে আইসোলেশনে থেকেই করোনামুক্ত হলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস.এম. হারুনুর রশিদ। কোভিড-19 পজিটিভ হওয়ার পর থেকেই মনোবল না হারিয়ে কিভাবে করোনা থেকে সুস্থ হলেন সেই অভিজ্ঞতায় জানিয়েছেন নিউজ 24-কে। বললেন, আক্রান্ত হওয়ার পর বিচলিত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করেই সুস্থ হয়ে উঠেছেন পরিবারের সব সদস্য। তবে শ্বাসকষ্টের সমস্যা প্রকট হলে ঘরোয়া আইসোলেশনের থেকে চিকিৎসা সম্ভব নয়। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। চীনের উহান থেকে শুরু প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ একে একে ছড়িয়ে পড়ে নানান দেশে। বাংলাদেশে এ ভাইরাস ধরা পড়ে মার্চের 8 তারিখ। এতে আক্রান্তর সংখ্যা যেমন দিন দিন বেড়েছে, তেমনি বেড়েছে করোনা জয় করে সুস্থ হওয়ার সংখ্যাও। চলতি মে মাসের 2 তারিখে কোভিড টেস্টে পজিটিভ হন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস.এম. হারুনুর রশিদ। এর পরপরই স্ত্রী ও একমাত্র কন্যার কোভিড টেস্টেও আসে পজিটিভ রেজাল্ট। পজিটিভ হওয়ার পর বিচলিত না হয়ে ঘরেই আইসোলেশনে থাকে পুরো পরিবার। তবে মাত্র 15 দিনের ব্যবধানেই পরপর 2টি ফলো আপ পরীক্ষায় কোভিড টেস্টে নেগেটিভ আসে পরিবারের সবার। করোনা জয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে এস.এম. হারুনুর রশিদ বলেন, মানসিক মনোবল দৃঢ় রেখেই প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার ও উপাদান মিশ্রিত গরম পানি পান করেছেন নিয়মিত। আমরা ঘরে থেকে সুস্থ হওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম এবং আমাদের মানসিক দৃঢ়তাকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। যে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং আমরা প্রোটিন খেয়েছি, চা এবং বিভিন্ন উপাচার মিশ্রিত উপাদান গরম গরম আমরা খেয়েছি, আমরা ভাপ নিয়েছি, আমরা গড়গড়া করেছি। আক্রান্তকালীন সময়ে শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনের কাছ থেকে পেয়েছেন নানা পরামর্শ, তবে কিছুটা আক্ষেপ কারো কারো সংবেদনশীল আচরণের প্রতি। পাশাপাশি কেউ কেউ অতি সংবেদনশীল আচরণ করছে, যে আমরা বাইরে যাচ্ছি না, কিন্তু আর করোনার তো বলা আছে যে এত ফিট পরে করোনা ভাইরাস আসলে যাবেও না, তারপরেও অহেতুক কিছু বাড়াবাড়ি রকমের আচরণ দেখেছি এবং সেই ব্লিচিং পাউডারের কারণে আমরা আরো অসুস্থ হয়ে গিয়েছি। শ্বাস প্রশ্বাসের সমস্যা প্রকট হলে ঘরোয়া আইসোলেশনে করোনার চিকিৎসা সম্ভব নয় জানিয়ে করোনা জয়ী বিটিভি মহাপরিচালক বলেন, পরিবারের একে অপরের পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধই পারে ঘরে থেকে করোনাকে জয় করতে। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। করোনায় দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 522 জনে। নতুন করে 1166 জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36,751 জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। তারা আরও জানায়, 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা হয়েছে 5,460টি, আর নতুন 245 জন সহ মোট সুস্থ হয়েছেন 7,579 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 4,416টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে আগের দিনের নমুনা সহ 5,407টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 2,58,441টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,166 জন এবং এ পর্যন্ত শনাক্ত 36,751 জন এবং আজকের শনাক্তের হার 21.56%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন, এ পর্যন্ত 522 জন। সুস্থ হয়েছেন 245 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 7,579 জন। ভাইরাস সংক্রমণ রোধে মাঠে দায়িত্ব পালনকারী পুলিশ বাহিনীতে এই রোগে আক্রান্তের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত পুলিশের 4,053 জন সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন 14 জন আর সুস্থ হয়েছেন 1,119 জন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দ্রুততার সাথে বাড়ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 3.5 লাখের কাছে। মোট আক্রান্ত ছাড়ালো 56,30,000। একদিনে মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে ব্রাজিল, তবে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু 1 লাখ ছুঁই। লকডাউন শিথিল হওয়া দেশগুলোতে দ্বিতীয় পর্যায়ের প্রাদুর্ভাবের আশঙ্কায় হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া করোনা ভাইরাস নিরাময়ের জন্য হাইড্রক্সি ক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন জারি হলেও অর্থনৈতিক চাকা সচল করতে পর্যায়ক্রমে শিথিল হচ্ছে কঠোরতা। চলমান পরিস্থিতিতে জরুরি অবস্থা প্রত্যাহার করেছে সৌদি আরব ও জাপান। সেই সঙ্গে লকডাউন শিথিল করা হয়েছে শ্রীলঙ্কায়ও। এদিকে জুলাইয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে স্পেন। বিস্তারিত সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্টে। সংক্রমণ বাড়লেও দেশভেদে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় কারফিউ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সৌদি আরব। 21 জুন থেকে 24 ঘন্টার কারফিউ তুলে নেওয়া হবে। এছাড়া 20 জুনের মধ্যে খুলে দেওয়া হবে মসজিদগুলো। তবে মক্কায় বেলা 3টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম বাণিজ্যিক শহর দুবাইয়ে বুধবার থেকে ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে। এছাড়া আক্রান্তের সংখ্যা কমে আসায় লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনও। অন্যদিকে জুলাই থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য নিজেদের দ্বার খুলে দেবে স্পেন। এছাড়া 15 জুন থেকে খুচরা দোকানপাট খুলে দেওয়া হচ্ছে যুক্তরাজ্যে। এদিকে প্রায় 2 মাসের চেষ্টায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসায় জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এছাড়া শ্রীলঙ্কায়ও শিথিল করা হয়েছে লকডাউন। সাজিয়া ইসলাম, নিউজ 24। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। সৌদি আরবে লকডাউন কতটা শিথিল হচ্ছে? ঈদের সময়ও সেখানে কারফিউ জারি ছিল আমরা যেটা জানি। আরেকটা বিষয় যদি যুক্ত করেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে লকডাউন শিথিলে দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ অনেক বাড়বে। এই বিষয়ে সৌদি সরকার কিছু ভেবেছে কিনা? ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি, এখনো কিন্তু সৌদি আরবে 24 ঘন্টা কারফিউ এবং লকডাউন চলমান রয়েছে। তবে সৌদি সরকার চিন্তা করছে 3টি ধাপে এই লকডাউন এবং কারফিউ প্রত্যাহার করা হবে। প্রথমটি শুরু হবে 28শে মে থেকে 31শে মে পর্যন্ত সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত কারফিউ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় ধাপে 31শে মে থেকে 20 জুন পর্যন্ত সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে, লকডাউন তুলে দেওয়ার ঘোষণা দেওয়া আছে। তাছাড়া তারা বলেছে যে 20শে জুনের পর থেকে সৌদি আরব থেকে পুরোপুরি ভাবে লকডাউন তুলে নেওয়া হবে। তবে কিছু কিছু সেক্টর রয়েছে যেগুলোতে আসলে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানা সম্ভব না, যেরকম সেলুন, পার্লার, ক্লাব, বিনোদন কেন্দ্র এবং সিনেমা হল, এসব কিন্তু কারফিউ এবং লকডাউনের অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও কিন্তু বলেছে যে শুধুমাত্র এই যে ঘোষণা দেওয়া হয়েছে ঘোষণার আওতামুক্ত থাকবে মক্কা নগরী এবং মক্কা নগরীর মসজিদগুলো এর আওতামুক্ত থাকবে। এছাড়া অন্যান্য মসজিদে কিন্তু নামাজ পড়ার জন্য আজানের 15 মিনিট আগে খুলে দেওয়া হবে এবং নামাজের 10 মিনিট পরে বন্ধ করে দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত উমরা এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি। তবে সৌদি সরকারও কিন্তু তারা চেষ্টা করছে যে করোনার বিস্তার কমিয়ে আনার জন্য। আপনি জানেন যে এ পর্যন্ত সৌদি আরবে 75,000-এর মতো মানুষ আক্রান্ত হয়েছে, তবে 45,000-এর মতো মানুষ সুস্থ হয়েছে। এক্ষেত্রে সৌদি আরবের সরকারের বেশ সফলতা রয়েছে। তো তারা চেষ্টা করছে যে এই করোনার বিস্তার রোধের পাশাপাশি যাতে এই অর্থনীতির চাকাকে সচল রাখা যায়, দেশের সার্বিক পরিস্থিতি যাতে ভালো রাখা যায়। তবে মক্কা নগরীর ক্ষেত্রে ভিন্ন একটি চিন্তা করা হচ্ছে। এখনো কাউকে নামাজ পড়ার বা উমরা পালনের অনুমতি দেওয়া হয়নি। তাছাড়া সৌদি আরবে যারা প্রবাসীরা রয়েছে তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। তারা অনেক বড় অংশের প্রবাসীরা কিন্তু এখন অসুস্থ রয়েছে। আমরা প্রতিদিনই খবর পাচ্ছি। আলামিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সৌদি আরব থেকে লকডাউন শিথিলের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাতের সংবাদ।
রংপুরের পীরগঞ্জে বিষাক্ত মদ পানে 6 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার সানেরহাটে এই ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঈদের দিন রাতের বেলায় সানেরহাটের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন বিষাক্ত চোলাই মদ পান করেন। এতে রাতেই অন্তত 26 জন অসুস্থ হয়ে পড়েন। তাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় 6 জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অনেকের অবস্থার এখনও উন্নতি হয়নি। সিরাজগঞ্জের শাহজাদপুরে পূর্ব বিরোধের জের ধরে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। মঙ্গলবার বিকেলে উপজেলার গুদিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার কৈজুড়ি ইউনিয়নের গুদিবাড়ি গ্রামে বাহারাম গ্রুপ ও শামসাদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরে বাহারাম গ্রুপের এক সমর্থকের ওপর শামসাদ গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সবগুলো স্প্যান বসিয়ে পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ শেষ হচ্ছে জুলাইয়ের পরিবর্তে এ বছরের নভেম্বরে। প্রকল্প পরিচালক জানালেন, করোনার প্রভাবে সেতুর অগ্রগতিতে নির্মাণযোগ্য কমেছে 30 ভাগ। এখন পর্যন্ত মূল সেতুর কাজ হয়েছে 87 ভাগ, নদী শাসন 72 ভাগ, আর সব মিলিয়ে কাজ শেষ হয়েছে 79 ভাগ। তবে করোনা মোকাবেলায় চালু করা হয়েছে 2000 শ্রমিকের জন্য থাকা ও স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থা। পদ্মা সেতু ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। পদ্মার বুকে 42টি পিলারের উপর এক একটি স্টিলের স্প্যান গেথে এগিয়ে যাচ্ছে 6.5 কিলোমিটার সেতু। মূল অবকাঠামো জুলাই শেষ করার কথা থাকলেও করোনার প্রভাব পড়েছে সেতুর নির্মাণ যজ্ঞে। স্বাভাবিকের তুলনায় নির্মাণ কাজে শ্রমিক কমে এখন নিয়োজিত আছে 2000। দুর্যোগকালীন সময়েও চলমান আছে নদী শাসন ও মূল সেতুর কাজ। সব মিলিয়ে এখন পর্যন্ত সেতুর কাজ শেষ হয়েছে 79 ভাগ। জনবলের কিছু ঘাটতি থাকায় আমরা 3 শিফটে কাজ করতে পারছি না। আমরা 3 শিফটে কাজ করতে না পারায় আমাদের কিছুটা অগ্রগতি কম হচ্ছে। আমাদের এই পর্যন্ত 29টা স্প্যান আপনারা জানেন বসে গেছে, আর 12টা স্প্যান বাদ আছে। আমাদের টার্গেট ছিল জুলাইয়ের মধ্যে সবগুলা স্প্যান বসা। এখন আমরা রিভাইজ টার্গেট নিয়েছি নভেম্বরের মধ্যে সবগুলা স্প্যান বসা। নদীতে 6.5 কিলোমিটার সেতুর প্রায় 4.5 কিলোমিটার দৃশ্যমান। 2021 সালে সেতুর কাজ শেষ করতে এরই মধ্যে মাও ইয়ার্ডে প্রস্তুত আছে আরও 10টি স্প্যান। অব্যাহত আছে সব রকম মালামাল সরবরাহ। মেইন ব্রিজের অগ্রগতি গত মাস পর্যন্ত 87% ছিল, কিন্তু নদী শাসন ছিল 72%, ওভারঅল 79% আমাদের কাজ শেষ হয়েছে। এটা হলো আমাদের বাস্তব অগ্রগতি কাজের। সেতুর অগ্রগতিতে করোনার প্রভাব ঠেকাতে প্রকল্প এলাকায় সব শ্রমিকের জন্য তৈরি হয়েছে থাকার ব্যবস্থা ও স্বাস্থ্য কেন্দ্র। দেশের বৃহত্তম এই সেতু নদীতে 4.25 কিলোমিটারের বেশি অংশ দৃশ্যমান হয়, আর বাকি থাকলো মাত্র 1.5 কিলোমিটারের কিছু বেশি অংশ। এবছরের জুলাই সেতুর পুরো দৃশ্যমান প্রক্রিয়া শেষ করার কথা থাকলেও করোনার প্রভাবে তা পিছিয়ে এখন নতুন টার্গেট নভেম্বর। প্রকল্প পরিচালক বললেন, সব কিছু মিলিয়ে করোনার স্থায়িত্বের উপরে নির্ভর করছে পদ্মা সেতুর পুরো নির্মাণ শেষ করার সময়সূচি। ফখরুল ইসলাম, নিউজ 24, পদ্মা সেতু প্রকল্প, মাওয়া। রাত 10টার সংবাদে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে স্থবির বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা ভাবছে কমনওয়েলথ। নিউজ 24-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে প্যাট্রিসিয়া আরও বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকবে কমনওয়েলথ। তার সঙ্গে কথা বলে আরও জানাচ্ছেন তানজিম মেহেদি। কোভিড দুর্যোগে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে গোটা বিশ্ব। কমনওয়েলথও এর বাইরে নয় বলে মনে করেন সংস্থাটির মহাসচিব। তবে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্যের ক্ষেত্র বাড়িয়ে সংকট মোকাবিলায় উদ্যোগ নেবে এই ফোরাম। কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলো এই সুযোগটি কাজে লাগিয়ে কতটা লাভবান হতে পারে সেদিকটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্যাট্রিসিয়া বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যতটা এগিয়েছে, বৈশ্বিক মহামারী আর সাইক্লোন আম্পানের আঘাত সেখানে একটা বড় ধাক্কা দিয়েছে। ক্ষতির মুখে পড়েছে দেশটির বড় রপ্তানি বাণিজ্য, পোশাক শিল্প।
এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের পাশে থাকতে চাই। জাতিসংঘের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আছে, তাদেরকে সঙ্গে নিয়ে এই সংকট মোকাবেলায় আমরা বাংলাদেশকে সহযোগিতা করে যেতে চাই। কমনওয়েলথ মহাসচিবের মতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং অর্থনীতির চাকা সচল রাখা, এই তিনটি আসলে একে অপরের সঙ্গে সংযুক্ত। বাংলাদেশ সরকার ঠিক পথে আছে বলে মন্তব্য তার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো সম্ভব হলে মানুষের জীবনের ঝুঁকিও কমবে, ফলে অর্থনীতি সচল করার কাজটাও অনেকটা সহজ হবে। আর এই ইস্যুতে বাংলাদেশ খুব প্রশংসনীয় কাজ করছে। মানুষের জীবনের নিরাপত্তা আর অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রচেষ্টা, সেজন্য আমি তার সরকারকে ধন্যবাদ জানাতে চাই। দেশে দেশে লকডাউন শিথিল করার প্রসঙ্গে কমনওয়েলথ মহাসচিব বলেন, লকডাউন শিথিল করা হলে আবার সেকেন্ড ওয়েভ আঘাত করার ঝুঁকি থেকে যায়। এরপরেও সব দিক বিবেচনায় রেখে প্রতিটি দেশের সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। 54টি দেশ নিয়ে আমাদের কমনওয়েলথ পরিবার, তাই আমাদের সক্ষমতাও বেশি। আমাদের উচিত হবে প্রতিটি দেশের তথ্য আদান প্রদান করা এবং একে অপরের শিক্ষা গ্রহণ করে সিদ্ধান্তে আসা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্যের কারণে আগামী 2-1 দিনের মধ্যে দেশের কয়েক জেলায় ঝোড়ো হাওয়া এবং সারা দেশে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর থেকে টেলিফোনে এই তথ্য জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান। মৌসুমী লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 4 ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাতের সংবাদ। হেরোইন রাখার দায়ে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার শেহান মাদুসাঙ্কা। দেশটির পান্নালা অঞ্চলের স্থানীয় এক ম্যাজিস্ট্রেট তার 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। বোর্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। ESPN ক্রিকেট ইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, গেল 2 বছরে তিনি শ্রীলঙ্কার হয়ে কোনো ম্যাচ খেলেননি। কোভিড-19 পরিস্থিতিতে শ্রীলঙ্কায় কারফিউ জারি হওয়ার আগে দেশটির ঘরোয়া ক্রিকেটে অবশ্য খেলেছিলেন। অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন এসি মিলানের ইব্রাহিমোভিচ। আগামী 10 দিনের মধ্যে সুইডিশ এই ফরওয়ার্ডের পায়ে স্ক্যান করা হবে। 38 বছর বয়সী এই তারকা সোমবার চোট পান। পরদিনই এক বিবৃতিতে ইব্রাহিমোভিচের চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটি। কোভিড-19 পরিস্থিতিতে নিজ দেশ সুইডেনের ক্লাব হামারবির সঙ্গে কিছুদিন অনুশীলন করেছিলেন তিনি। পরে চলতি মাসের শুরুতে ইতালিতে ফেরার পর ছিলেন কোয়ারেন্টিনে। এই ছিল রাতের সংবাদের আয়োজন। আর এখন সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।